উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর। আর সেই মন্দিরগুলোর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মন্দির হলো ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এটা মনে হয় কম বেশি আমরা প্রত্যেকেই জানি, যা কিনা ভুবনেশ্বরের কেন্দ্রবিন্দু বা হার্টবিট বা হৃদস্পন্দনও বলা হয়। 12 জ্যোতির্লিঙ্গের যিনি রাজা, তিনিই হলেন এই লিঙ্গরাজ স্বয়ম্ভু, স্বয়ং মহাদেব। 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এই লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দির 1100 খ্রিস্টাব্দে কেশরী বংশের রাজা যযাতি কেশরী, ললাটেন্দু কেশরী ও অনন্ত কেশরী, এই 3 রাজা মিলে এই মন্দির স্থাপন করেছিলেন। রাজারা মন্দির স্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু কোনো দেবতা প্রতিষ্ঠা করেননি, কারণ স্বয়ং শিব শম্ভু পাতাল থেকেই আবির্ভূত হয়েছিলেন। এই কারণেই এই স্থানের নাম ভুবনেশ্বর, মানে ভূমি থেকে ওনার উৎপত্তি হয়েছিল বলে এই শহরের নামও কিন্তু ভুবনেশ্বর। এছাড়া এই ভুবনেশ্বরের আগে নাম ছিল কিন্তু কলিঙ্গ। ভগবানের নাম অনুসারে এইখানকার নাম ভুবনেশ্বর রাখা হয়। 22 হাত চওড়া হলো শঙ্কর ভোলেনাথের শরীর, ভূমি থেকে 21 হাত উঁচু হলো লম্বা, আর 8 হাত হলো চওড়া। এখানে এত বড় ভোলেনাথের স্ট্রাকচার, সেই অনুপাতে বিশাল বড় লিঙ্গ হওয়ার কথা ছিল, কিন্তু লিঙ্গরাজ মন্দির মানেই আমরা ভাবতাম যে শিব ভগবানের মন্দির, কিন্তু এটা লিঙ্গরাজের বেদির মধ্যখানে আবার আছে বিষ্ণু ভগবানের মস্তক বা শালিগ্রাম শিলা। এই কারণেই এই মন্দিরকে হরিহর মন্দিরও বলা হয়। লিঙ্গরাজ মন্দিরে পুজো দেওয়ার পরে যদি এই সম্পূর্ণ মন্দিরটা একবার পরিক্রমা করে নেওয়া যায়, তাহলে 12 জ্যোতির্লিঙ্গের দর্শনের পূর্ণতা অর্জন করা সম্ভব হয়। এই লিঙ্গরাজ মন্দিরে আছে মাতা ভুবনেশ্বরীরও মন্দির, যাও কিনা দর্শন করা যাবে। এইটা আসলে অ্যাকচুয়ালি শক্তিপীঠও বটে। ভুবনেশ্বরী দেবী হলেন সাক্ষাৎ দুর্গা মা। যখন সুদর্শন চক্র দিয়ে মাতা দুর্গার শরীর খণ্ডিত হয়েছিল, তখন এই স্থানে মাতা দুর্গার অনামিকা মানে রিং ফিঙ্গার কিন্তু পতিত হয়েছিল। এই কারণে আমি এটা জানি, কিন্তু এটা সতীপীঠও বলা হয়। জগন্নাথ মন্দির যেমন 125 ফিট উচ্চতা, তেমন লিঙ্গরাজ মন্দির কিন্তু 127 ফিট এর উচ্চতা। জগন্নাথ মন্দিরে যেমন সুদর্শন চক্র আছে, যেটা সব দিক থেকে একই রকম লাগে, সেরকম লিঙ্গরাজ মন্দিরে ত্রিশূল হওয়ার কথা ছিল, কিন্তু এইটা যেহেতু হরিহর মন্দির, সেহেতু ত্রিশূল এবং চক্র কোনোটাই নেই। রয়েছে এখানে রাম পিনাকি ধনুক, মানে ধনুকের আকৃতির মতন একটা জিনিস হচ্ছে মূল মন্দিরের চূড়ায় আছে। জগন্নাথ মন্দিরে 13 রকমের উৎসব পালন করা হয়, আর লিঙ্গরাজ মন্দিরে 14 রকমের উৎসব পালন করা হয়। লিঙ্গরাজ মন্দির হলো এমন এক মন্দির যেখানে বেলপত্র ও তুলসীপত্র দুটোই কিন্তু অর্পণ করা হয়। সাধারণত শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা হয়, তুলসী পাতা একদমই অর্পণ করা চলে না, কিন্তু লিঙ্গরাজ মন্দিরেই একমাত্র এই 2 রকমের পত্রই দান করা হয়। বড় মন্দিরটা শ্রী মন্দির, তারপরে যজ্ঞ মন্দির, তারপরে আছে নৃত্য মন্দির বা ডান্স টেম্পল, যেখানে নৃত্য প্রদর্শন করে ভগবানকে জাগানো হয় এবং নিদ্রা দেয়া হয়, সেটা ওডিসি নৃত্যর মাধ্যমে। আর এরপরে আছে ভোগ মন্দির। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেহেতু আমি ওখানে যে পণ্ডিত মশাই বা পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়েছিলাম, সম্পূর্ণ তথ্যটাই তার থেকে জানা। আর এই মন্দিরের ভেতরে কিন্তু ছোট বড় 108টি মন্দির আছে। নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। তো আমার আজকের ভিডিও হলো লিঙ্গরাজ মন্দির। তো লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার আগে আমি কি করলাম, কিভাবে মন্দির দর্শন করলাম, সবটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। গত 28 মার্চ 2024-এ আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দির দর্শনে। যেহেতু 31 মার্চে আমি চলে গেছিলাম পুরীতে, সে পুরীর ভিডিও আপনাদের সঙ্গে আসবে। আর অনন্ত বাসুদেব টেম্পলের ভিডিও যখন বানিয়েছি ভোগ প্রসাদে, তখন বলেছি যে বিন্দু সরোবরে স্নান করে অনন্ত বাসুদেব দর্শন করে লিঙ্গরাজ মন্দিরে পুজো দিয়ে তবেই কিন্তু পুরী বা শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন করলে পুরো দর্শনটা কমপ্লিট হয়। তো আমি অনন্ত বাসুদেব মন্দিরে যদিও পরে গেছি পুরী মন্দির থেকে এসে, এর আগে আমি 28 মার্চ চলে গেছিলাম
ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির দর্শনে। যেহেতু আমি দীর্ঘদিন ভুবনেশ্বরে ছেলের কাছে ছিলাম, তো সকাল সকাল ছেলেকে পাঠিয়ে দিয়ে অফিসে তারপরে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের চারপাশে দেখুন এরকম দোকানিরা সমস্ত ফুল, মালা, বেলপাতা, নারকেল, কলা যা যা ভোগ দেওয়া হয় সেই দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো মতেই মোবাইল অ্যালাউ নেই, কেন কি এখানে প্রচণ্ড পুলিশ প্রোটেকশন আছে। এইখান থেকে কিন্তু এন্ট্রান্স, তো এদিক দিয়েই কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয়, চেকিং করে তবেই কিন্তু মন্দিরে প্রবেশের অধিকার মেলে। আর লিঙ্গরাজ মন্দিরে কিন্তু বাইরের থেকে কোনো প্রসাদ অ্যালাউ নেই। এখানে লিঙ্গরাজ ভগবানকে শুকনো প্রসাদ দেওয়া হয়, যেমন খাজা, নিমকি, তারপরে খই, এই সমস্ত গুড়, নারকেল, কলা। আর শালিগ্রাম শিলা বা বিষ্ণু ভগবানকে দেয়া হয় 56 ভোগ বা ডাল চালের খিচুড়ি। তো আমি এইবার চেকিং করিয়ে ভেতরে ঢুকছি। মোবাইল কিন্তু পরে আমি ইউজ করেছি। দেখুন এই যে সোজা এই পথটা ধরে সোজা চলে গেলেই হলো লিঙ্গরাজ টেম্পল। সামনে পেছনে প্রচুর মন্দির, চারিপাশটা। আমাদের যদিও পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য পুজো দিয়ে তারপরে আমি গাড়ি থেকে মোবাইল নিয়ে এসে তুললাম। এই যে দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরের ভেতরে যে 108টি ছোট বড় মন্দির আছে, তার মধ্যে কিন্তু আছে গজাপতি বা গজানন বা শ্রী গণেশের মন্দির, তারপরে মাতা ভুবনেশ্বরীর মন্দির, যমরাজের মন্দির, মনসার মন্দির, কালীর মন্দির, হাজারো এক দেব দেবতার মন্দির রয়েছে। সব কিন্তু মনে করতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল ছেলেকে দেখুন ব্রেড, কলা, মিষ্টি, ফল, ডিমের অমলেট করে ওকে অফিসে পাঠিয়ে দিলাম। ওকে অফিসে পাঠানোর পরে আমার হাজব্যান্ড বলল রান্না করতে হবে না, আমরাও কিন্তু ওই কলা, মুড়ি, মিষ্টি এই সমস্ত ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে ছেলে রেডি হয়ে, ছেলেকে আমার হাজব্যান্ড, যে কদিন আমরা ভুবনেশ্বরে ছিলাম আমার হাজব্যান্ড ওকে অফিসে ড্রপ করে দিত। তো এই যে ছেলে বেরিয়ে গেল গেট থেকে, আর তারপরে হাজব্যান্ড এবার গাড়ি নিয়ে আমার ছেলেকে অফিসে ড্রপ করতে যাচ্ছে। বললো তুমি ততক্ষণে স্নান করে নাও, আজকে রান্না করতে হবে না। তো আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়ে ওই বাড়ির সামনেই হয়েছে একটা হলদিরামের আউটলেট প্রভুজির, সেখানে আমরা দই চাট খেলাম। যেহেতু আমি মন্দিরে যাব সেহেতু আর অন্য কোনো খাবার খেলাম না, শুধু দই চাট খেলাম আর একটা লস্যি খেলাম, একটা গোলাপ জামুন খেলাম। এই সমস্ত খেয়ে তারপরে আমরা সোজা এবার চলে যাব ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে। ভুবনেশ্বরে যেহেতু ছিলাম তো হাজব্যান্ড খাচ্ছে, আর এইটা হলো আমার প্লেট। অনেকটা মানে একটা পুরোটা খাওয়াটা খুবই মুশকিল, যেহেতু লাঞ্চ করিনি, সকালবেলা মুড়ি, কলা, মিষ্টি খেয়েছিলাম। তো এইবার চলে যাব এই দই চাটটা খেয়ে তারপরে আমরা মুখ টুক ধুয়ে তারপরে আমরা চলে যাব লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে, দর্শন করব, পুজো দেব। আর তারপরে যদি সন্ধে বেশি হয়ে যায় তাহলে আমি আশ্রমে যাব না, আর সন্ধে না হলে আমি আশ্রমে যাব, যেহেতু আমি আশ্রমে পরেই গেছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে চাটটা কেমন হয়েছে, তো আমি বললাম মোটামুটি খাওয়ার মতন, এই অসহ্যকর গরমে রান্না করতে হয়নি, এটাই অনেক। তো চাটটা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা বেরিয়েছি 4:10 বাজে, যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলের একটা ঐতিহ্য হলো এটা অতি প্রাচীন একটা মন্দির, আর বলা হয় যে প্রভু জগন্নাথ যেমন পুরীতে বিরাজমান, তেমন কিন্তু ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পল, মানে সেখানে স্বয়ং শিব বা মহাদেব এখানে ভৈরব হিসাবে আছেন। তো সেই লিঙ্গরাজ টেম্পলের তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তো যাই, পুজো দেই, তারপরে বাইরে যতটা সম্ভব আমি ভিডিও করব, সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আমার ছেলের বাড়ি থেকে 1 ঘন্টা মতন লাগবে, হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস লাগবে। তো আমরা পৌঁছে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। কত কিলোমিটার এখান থেকে? মোটামুটি 16 কিলোমিটার, 17 কিলোমিটার। ওকে। তো দেখুন, ভুবনেশ্বরের পথঘাটও আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে নিচ্ছি। এটা হলো কলিঙ্গ স্টেডিয়ামের রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে রাজপথ হয়ে সোজা চলে যাব আমরা
ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। মোটামুটি হাফ এন আওয়ার মতন লেগেছে। তো একদম ফাঁকা রাস্তা ছিল, দুপুরবেলা যেহেতু, মানে তখন আর প্রচণ্ড রোদ, তো এইটা দিয়ে গিয়ে লেফট হ্যান্ড সাইডেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন আমরা একদম লিঙ্গরাজ মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, দূরে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। তো লেফট হ্যান্ড সাইডে গিয়ে এখান থেকে সোজা গাড়ি রাখার জায়গা, চারপাশে ডাবওয়ালারা বসে আছে। এখান সাইডে দেখুন কার পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। এছাড়া মন্দিরের সামনেও আরও নতুন করে কার পার্কিংয়ের জায়গা করা হচ্ছে। তো এখন গাড়ি পার্ক করে আমরা মন্দিরে যাই, কেন মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। গাড়ি রেখে মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে মোবাইল বের করে আবারও চলে গেলাম মন্দির চত্বরে। মন্দির চত্বরে একদম ঢোকার মুখে এই কাকার থেকেই কিন্তু আমি যখনই লিঙ্গরাজ মন্দিরে যাই তার থেকেই আমি প্রসাদের ডালি নেই। কি সুন্দর করে উনি সাজিয়ে দেন, সব রকমের ফুল, বেলপাতা, তুলসী পাতা, নারকেল, কলা, ধূপ, দীপ সমস্ত কিছু, সঙ্গে থাকে দুধ গঙ্গা জলও। আর তখন সানসেট হচ্ছে। লিঙ্গরাজ মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। আর লিঙ্গরাজ মন্দিরের চারপাশটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, প্লাস একটা গার্ডেন এরিয়া করেছে, সেখানটায় কিন্তু ঘুরতে বসতে বেশ ভালো লাগে, সেটা গরমকালই হোক শীতকালই হোক। এই যে দেখুন আমরা পুজো দিয়ে তারপরে আমার হাজব্যান্ড আগে আগে এগিয়ে যাচ্ছে, আমিও কিন্তু পিছন পিছন যাচ্ছি। আরও নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হচ্ছে। আর এই যে দেখুন দোকানিরা সমস্ত দোকান সাজিয়ে বসে আছে, আর নানা রকমের ফুল, বেলপাতা সমস্ত কিছুই থাকে। ভোর 4টে থেকে 4:30 সময় মন্দির খুলে যায়, রাত্রি 10টা থেকে 10:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, পুজো দেয়া হয়, ভোগ হয়। তো এই কাকার দোকান থেকেই কিন্তু আমি সব সময় জুতো রেখে ওনার কাছে, এখান থেকেই উনি প্রসাদের ডালি ওনার মতন সাজিয়ে দেন। তো সেখান থেকে কাকার দোকানটারও একবার ছবি তুলে নিলাম। দেখুন একদম ফ্রেশ আকন্দ ফুল, তুলসী পাতা, তারপরে নীলকণ্ঠ, তারপরে কাটা ফল, তারপরে বেলপাতা, গাঁদা ফুল, কলকে ফুল সমস্ত কিছু কিন্তু আছে। তো কাকার দোকানতে বললাম যে, বলে আবার এসছো দিদি? তো আমি বললাম হ্যাঁ, এখন ভিডিও করার জন্য এসেছি। এই চত্বরটা খুব সম্ভবত হয়তো পার্কিং জোন হবে, নতুন করে এটাকে ভেঙে চুরে করা হচ্ছে, বিশাল এরিয়া। এই রাইট হ্যান্ড সাইডটা কিন্তু একটা পার্ক মতন করেছে, সুন্দর গাছ দিয়ে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া এখানে অনেকগুলো ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে। দেখুন এই যে সোজা এই পথটা ধরে সোজা চলে গেলেই হলো লিঙ্গরাজ টেম্পল। সামনে পেছনে প্রচুর মন্দির, চারিপাশটা। কারণ এই ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর। আমাদের যদিও পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য পুজো দিয়ে তারপরে আমি গাড়ি থেকে মোবাইল নিয়ে এসে তুললাম। এটাই হলো লিঙ্গরাজ মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার বা সিংহদুয়ার যেটা বলে। তো এখান থেকে ভেতরে ঢুকে, আর ভেতরে বিশাল মন্দির। আর এইখানে দেখুন দোকানিরা কি সুন্দর করে সাজিয়ে বসেছে, যেমন আকন্দ তেমন পদ্ম। আকন্দ লাগে স্বয়ং শিব ঠাকুরের, আর পদ্ম লাগে স্বয়ং বিষ্ণুদেবের। তো প্রত্যেকটা লোক এখান থেকে এন্ট্রান্স নিয়ে যাচ্ছে চেকিং করিয়ে। বিকেল হলেও বা গরমকাল হলেও, রোদ থাকলেও প্রচুর লোক কিন্তু দর্শনে আসছেন। আর প্রচুর ভিড়, সকালে হয়তো আরও বেশি ভিড় হয়, আমি বিকেলে গেছি, বা এরপরে হয়তো আরও ভিড় হবে। আর চারপাশে যে কত অগণিত মন্দির আছে সেগুলো সব হয়তো দর্শন করা সম্ভব নয়। আর এখান থেকে কিন্তু আপনারা পুজোর ডালি নিয়ে মন্দিরে প্রবেশ করবেন, কেন কি বাইরের থেকে কিন্তু কোনো প্রসাদ অ্যালাউ করে না। তো যাই হোক, একবার মন্দির চত্বরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানে যে বড় বড় উৎসব হয় তার মধ্যে শিবরাত্রি কিন্তু সব থেকে বড় উৎসব হয়। এছাড়াও এখান থেকে স্বয়ং শিব কিন্তু চলে যান কেদার গৌরী মন্দিরে মাতা গৌরীকে বিবাহ করতে, সেটাও কিন্তু গরমের শেষে বর্ষার শুরুতে। তো এই মন্দির ঘুরতে ঘুরতে এই সমস্ত তথ্য জানা গেল। তো মন্দির চত্বরে এসছি, তো একটা সেলফি তুলে নিলাম, কেন কর্তামশাই যে পার্ক বা লন মতন যে জায়গাটা করেছে সেখানে ঘোরাঘুরি করছে। আমি বললাম সিংহ
সিংহদুয়ারের সামনে একটু ছবি তুলে নিই। এইখানে জগন্নাথ মন্দিরে যেমন একটা সিংহদুয়ার, কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু দুটো সিংহদুয়ার আছে। তো সেই সিংহদুয়ারে কিন্তু আমি ভালো করে ছবি তুলে নিলাম, মানে সেলফি তুলে নিলাম। তারপরে সোজা চলে আসলাম যে লন চত্বর বা পার্ক টাইপের করা হয়েছে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে গাছ দিয়ে সুন্দর সাজানো, এছাড়া গাছের চারপাশটা বেদি করে সিটিং এরিয়া করে দিয়েছে। গরমের সময় কিন্তু অনেকে এসে বসতে পারেন বিকেলবেলা। আর এখানে একটা সুন্দর শিব গৌরী বা শিব পার্বতীর কিন্তু একটা সুন্দর স্ট্যাচু বানানো হয়েছে। তার সামনে আমার কর্তামশাই দেখুন সেলফি স্টিক নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে ছবি তোলবার জন্য। তো আমি চারপাশটা আপনাদের সঙ্গে একবার ঘুরিয়ে শেয়ার করে নিলাম। আর দেখুন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। এখান থেকেই যে আমাদের শ্রীগুরু সংঘ আশ্রম কিন্তু খুবই কাছে, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল বলে আমরা সেদিনকে শ্রীগুরু সংঘ আশ্রমে গেলাম না। পরে যদিও আমি গেছিলাম আমবারণের দিন, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখুন হরপার্বতী বা মাতা গৌরী ও শিবশম্ভু সুন্দর, তাদেরও ছবি তুলে নিলাম। তারপরে এই মন্দির চত্বরটা আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিচ্ছি। আর যদি কেউ ভুবনেশ্বরে আসেন বা পুরী দর্শন করতে যান, অবশ্যই লিঙ্গরাজ মন্দির দর্শন করে মন্দিরে পুরীর মন্দির দর্শন করতে যাবেন, তাহলে সম্পূর্ণ হয় দর্শনটা। আর এছাড়া যদি আগেই সোজা পুরী চলে যান, তাহলে অবশ্যই ভুবনেশ্বরে এসে লিঙ্গরাজ মন্দির দর্শন করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্যুরটা সার্থক হবে। এটাই এখানকার পণ্ডিতজিদের কাছ থেকে শোনা। আর এই ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির কিন্তু পুরীর মন্দির থেকেও অনেক পুরনো মন্দির। তো এই মন্দিরে একবার আসলে একদম মনে শান্তি হয়ে যাবে, এইটা আমি বলতেই পারি। যারা গেছেন তারা তো জানেন, আর যারা যাননি বা যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একবার দেখে নিলে তাহলে আপনাদের খুব সুবিধা হবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো আমি অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আর এই প্রচণ্ড গরমে না আমি তো অর্ধেক দিনই জল ভাত বা পান্তা ভাতের ওপরেই রয়েছি। তো ভিডিও নিশ্চয়ই রান্নার ভিডিও আমি শেয়ার করব, কেন আমি রান্নার ভিডিও দিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম। রান্নার ভিডিও তো দেখাবই, তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি অনেক দিন মানে দীর্ঘ 23 দিন আমি ভুবনেশ্বরে পুরীতে ঘোরাঘুরি করেছি, সেই ভিডিওগুলো কমপ্লিট করব। এরপরে আসবে নন্দনকানন, তারপরে আমি পুরী চলে যাব, সেই পুরীর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মাঝেই আমি রান্নার ভিডিও পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমটাও ততক্ষণে আশা করি কমে যাবে। আর যারা আমার ভিডিও এতদিন ধরে দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা বন্ধুদের সঙ্গে শেয়ার করেননি, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এনকারেজ করুন আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য। এরপরে ছেলে যখন আবার হায়দ্রাবাদে পোস্টিং হয়ে যাচ্ছে, তো সেখানে গেলে সেখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হায়দ্রাবাদেও কিন্তু জগন্নাথ মন্দির আছে, যদি আমি ওখানে দর্শন করতে পারি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। তো আজকের মতন ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা। সেই ছোটবেলা 5 বছর বয়স থেকে বাবার হাত ধরে যে পুরী লিঙ্গরাজ মন্দির দর্শন করেছি, এখনো অনেকবার দর্শন করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ভিডিও করলাম। আর লিঙ্গরাজ মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো ঠিক আছে, তো বাইরেই কয়েকটা ছবি তুলে নিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আমি সুজাতা। ততক্ষণ সবাই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও পুরীর থেকে ঘুরে আসার পরেও যে কিট রোডে ইনফোর সিটির ওখানে সাই বাবার মন্দির আছে, এছাড়া কিটের যে জগন্নাথ মন্দির আছে, সবগুলোই আমি ঘুরেছি, সেগুলোও কিন্তু পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আসবে নন্দনকাননের ভিডিও, এরপরে আসবে পুরীর ভিডিও। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ। আর আমার হাজবেন্ডের ছবি দিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করছি।